সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনোয়ার, অ্যাডভোকেট, বাংলা সুপ্রিম কোর্ট। আপনি যদি নারী নির্যাতন মামলার আসামি হয়ে যান তাহলে কি করবেন? আপনি যদি নারী নির্যাতন মামলার আসামি হয়ে যান তাহলে অবশ্যই আপনাকে যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে আপনার পক্ষে যত ডকুমেন্টস আছে সব ডকুমেন্টস, আপনি নিরপরাধ সেই ডকুমেন্টসগুলি আপনার কাছে আগে কালেকশন করতে হবে। সে কালেকশন করার পরে তারপরে আপনাকে কিন্তু মুভ করতে হবে। এখানে একটা বিষয়, যদি অ্যারেস্ট হওয়ার আগে আপনি জানতে পারেন আপনার বিরুদ্ধে নারী নির্যাতন মামলা হয়েছে তাহলে কিন্তু এক ধরনের। আর যদি আপনি অ্যারেস্ট হওয়ার পরে যদি স্টেপ নিতে চান, কী করবেন, আপনি কী করণীয়, তাহলে দুইটা কিন্তু দুই রকম। আমি ধরে নিলাম আপনি আপনার ওয়াইফ আপনার বিরুদ্ধে নারী নির্যাতন মামলা করলো। এক্ষেত্রে আপনি কি করবেন? আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রথমে যদি আপনি জেনে যান অ্যারেস্ট হওয়ার আগে, তখন আপনার পক্ষে যা যা ডকুমেন্টস আছে সব কিছু কালেকশন করবেন। আপনি যে নির্দোষ সেটা, সাক্ষী থেকে শুরু করে যত এভিডেন্স আছে, কত ডকুমেন্টস আছে, সব কিছু আপনি কালেকশন করবেন। কালেকশন করার পরে আপনি তার আগে যেটা করতে হবে, যদি মামলাটা থানায় হয় তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে আপনি কিন্তু অ্যারেস্ট হতে পারেন। তাহলে থানায় হইলে আপনি প্রথমে আপনার একটা পরিচিত লোক দিয়ে সে থানা থেকে মামলা কপিটা উঠাতে হবে। আপনি যাবেন না, কিন্তু আপনি গেলে কিন্তু অ্যারেস্ট হয়ে যেতে পারেন। আপনি কোনো আপনার পরিচিত যারা আছে কাউকে পাঠালেন, থানায় পাঠাইয়ে নকলটা আপনি নিয়ে নিলেন, কপিটা নিয়ে নিলেন, ফটোকপি নিয়ে নিলেন। নেওয়ার পরে আপনি ভালো মতো দেখবেন আপনার পক্ষে কোনটা আছে কথা, বিপক্ষে কোনটা আছে। এখন আপনি কি করবেন, যদি নারী নির্যাতন মামলা থানায় হয়ে থাকে ভুলও কিন্তু আপনি ম্যাজিস্ট্রেট কোর্টে অথবা জজ কোর্টে কিন্তু আপনি সারেন্ডার দিবেন না, কারণ আপনাকে জেলে নেওয়ার সম্ভাবনা কিন্তু 99%। আমি ধরে নিলাম আপনি অ্যারেস্ট হওয়ার আগে সব কিছু হাতে পেয়ে গেছেন, নকল পেয়ে গেছেন, সব কিছু পেয়ে গেছেন, মামলা কী কী দ্বারা হয়েছে, কী হচ্ছে সব জেনে গেছেন। জানার পরে আপনি কী করবেন, মহামান্য হাইকোর্টে আসবেন। একটা যে আইনজীবীর কাছে, একজন বিজ্ঞ আইনজীবীর কাছে আসবেন। আমি একজন মহামান্য হাইকোর্টের একজন নিয়মিত আইনজীবী। যদি যে কোনো জামিনের ব্যবহারে যে কোনো সহযোগিতা যদি প্রয়োজন হয় তাহলে আপনি আমার কাছে আসতে পারেন, আমি আপনাদের সহযোগিতা করব। এখন আপনি থানার সব কাগজপত্র পাওয়ার পরে আপনি কি করবেন, সব কিছু আপনি নিয়ে একটা বিজ্ঞ আইনজীবীর কাছে যাবেন। বিজ্ঞ আইনজীবীকে সব কিছু খুলে বলবেন এবং উনি নকলটা দেখবেন। দেখার পরে উনি আপনার একটা আগাম জামিন নেবেন। ওটাকে ইংলিশে বললে হাইকোর্টের ভাষায় অ্যান্টিসিপেটরি বেইল। অ্যান্টিসিপেটরি বেইল নেবেন, ওটা আগাম জামিন নেবেন। আগাম জামিন নেওয়ার জন্য কি করতে হবে, আপনার যে নকল, শুধু নকলটা ফটোকপি নিতে পারলেই হবে থানা থেকে। যদি কোর্টে হয়, যদি কোর্টের আর্জিটা, আর যদি থানায় হয় থানার আর্জিটা, থানার যে এজাহার এফআইআরটা নিতে পারলেই হবে। তাহলে নেওয়ার পরে আর কিছু লাগবে না, ওটা মোহনা হাইকোর্টের একজন আইনজীবীকে দিবেন। উনি আপনার জন্য একটা আর্জি রেডি করবেন। আপনি কেন আপনার আগাম জামিন দিবে, আপনাকে আপনার কোন গ্রাউন্ডসে আপনার আগাম জামিন দিবে, এটা কিন্তু আপনাকে একজন বিজ্ঞ আইনজীবী এটা সব ইংলিশে যখন একটা আর্জি রেডি করবে সেখানে সব উল্লেখ থাকবে। তাহলে এখানে উল্লেখ থাকার একটা ফাইল রেডি করবে। ফাইল রেডি করার পরে ওখানে এটা নিয়ে আপনার আইডি কার্ড নিয়ে এফিডেভিট শাখায় গেল। এফিডেভিট করার পরে একটা টেন্ডার নাম্বার পড়বে, সেই টেন্ডার নাম্বার সহ ফাইলটা সহ যে কোর্টে আপনি আপনার আইনজীবী জমা দিবে, সেই কোর্ট থেকে অনলাইনে যখন আসবে শুনানি করে আগাম জামিনটা নিয়ে একটা লয়ার সার্টিফিকেট দিবে আপনাকে, আপনার মোহনা হাইকোর্টের বিজ্ঞ আইনজীবী। সেই লয়ার সার্টিফিকেটটা আপনি দিবেন থানায়। থানায় দিলে কিন্তু যে কয় সপ্তাহের জন্য আপনাকে আগাম জামিন দিয়েছে মোহনা হাইকোর্ট, সেই কয় সপ্তাহ আপনাকে কিন্তু গ্রেফতার করতে পারবে না। তাহলে এই সময়ের মধ্যে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনার যত ডকুমেন্টস আছে সব ডকুমেন্টসগুলি আপনি কি করবেন, ওই যে আইও যে আছে ওখানে, যে থানা যে আইও যে তদন্ত করতেছে তাকে কিন্তু সব কিছু দিবেন। তাকে আপনি যে নির্দোষ সেটা প্রমাণ করার জন্য যত ডকুমেন্টস আছে, যত সাক্ষী আছে সবাইকে ওনার কাছে নিয়ে যাবেন। ওনাকে নিয়ে আপনার যত প্রকারের প্রচেষ্টা আছে সেটা কিন্তু আপনি ওখানে ওনার কাছে যাবেন, গিয়ে দেখাবেন। দেখানোর পরে উনি কিন্তু, আপনি যদি নির্দোষ হন, উনি আপনাকে সেভাবে সহায়তা করবে। আর দোষী হলে তো ভিন্ন কথা। তাহলে আপনি নির্দোষ হয়ে যদি এই ধরনের মামলায় পড়ে যান তাহলে আপনার জন্য বিশাল একটা অপরচুনিটি, সুবিধা, সেটা হচ্ছে আগাম জামিন নেওয়াটা, মোহনা হাইকোর্ট থেকে আগাম জামিন নেওয়াটা। তাহলে মোহনা হাইকোর্ট থেকে আগাম জামিন নেওয়ার পরে এখন কি করবেন, সেটা হয়তো আপনাকে দিবে নারী শিশু কোর্টে সারেন্ডার করতে বলবে। এখন নারী শিশু কোর্টে সারেন্ডার যদি করতে বলে, এর আগে আপনি কিন্তু আপনার আয়ুর সাথে করে সব কিছু তাকে দিয়ে দিবেন। সে আপনার পক্ষে যদি আনতে পারে তাহলে ভালো কথা। যদি ধরে নিলাম 6 সপ্তাহের জন্য আপনাকে আগাম জামিন দিল, আগাম জামিন দেওয়ার পরে আপনাকে বলল আপনার নারী শিশু কোর্টে আপনাকে সারেন্ডার করতে হবে। আপনি এখন নারী শিশু কোর্টে গেলেন, যে
এখানে একটা বিষয় থাকে, কিন্তু এটা অনেকে কিন্তু হয়তো আপনাকে বলবো না, সূক্ষ্ম বিষয়, সেটা হচ্ছে যে তারিখে আপনি মহামান্য হাইকোর্টে আগাম জামিন নেবেন, সেই তারিখ থেকে কিন্তু আপনাকে গুনতে হবে। ফ্রম ডেট কিন্তু লেখা থাকে, ফ্রম ডেট, যেই তারিখে আপনি আগাম জামিন নেবেন সেই তারিখ থেকে। অনেক কিন্তু পরের দিন থেকে কাউন্ট হিসাব করে, যদি পরের দিন থেকে হিসাব করে যদি শেষের দিন যান তাহলে আপনাকে আটকায় দিবে। অর্থাৎ একদিন আপনি মানে বাড়তি হিসাবে গেছেন, বাড়তি করে গেছেন, তাহলে কিন্তু এটা একটা খুব সূক্ষ্ম জিনিস এবং খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। অনেক কিন্তু শেষের দিন যায়, পরে দেখে যে মানে না, উনি একদিন কিন্তু ওভার হয়ে গেছে, উনি পরের দিন যেদিন জামিন হয়েছে তারপর দিন থেকে হিসাব করছে, তো শেষের দিন গেছে, পরে কিন্তু হিসাব করে যে না, ফ্রম ডেট থেকে যেহেতু ওখানে লেখা থাকে, তাহলে ফ্রম ডেট থেকে হিসাব হলে উনি কিন্তু একদিন মানে অলরেডি মানে বাড়তি হিসাবে গেছে, তখন আটকায় দিবে। এই কারণে বলতেছি, আগাম জামিন যেদিন নিবেন সেদিন থেকে হিসাব করবেন। সাপোজ আপনি 1 তারিখ আপনি আগাম জামিন ওখানে মহামান্য হাইকোর্টে আপনি 1 তারিখে আগাম জামিন নিলেন, তাহলে সেই 1 তারিখ থেকে আপনি হিসাব করবেন, 2 তারিখ থেকে না। তাহলে এখন আপনি যদি 6 সপ্তাহ আপনাকে জামিন দিল, 6 সপ্তাহ 2 থেকে 3 দিন আগে আপনি ওখানে হাজির হবেন, সারেন্ডার করবেন। সারেন্ডার করলে মহামান্য হাইকোর্টের আদেশ জামিন যদি দেয়, তাহলে ওনারা কিন্তু নিচের জজ কোর্টের নারী শিশু কোর্টের জজরা কিন্তু আপনাকে আর ভিতরে নিবে না, আপনাকে ভিতরে জেলে নিবে না। সম্মান দেখায়, হাইকোর্টে যেহেতু জামিন দিছে, এমনি এমনি কিন্তু জামিন দেয় নাই, ওনার বুঝে শুনে জামিন দিছে। এই কারণে নিচের লোয়ার কোর্টের নারী শিশু কোর্টের জজরা কিন্তু আর আপনাকে জেলে নিবে না, আপনাকে জামিন দিয়ে দিবে। এটাই সুবিধা। আর যদি মহামান্য হাইকোর্ট থেকে যদি আগাম জামিন না নিয়ে যদি সোজা যদি এখানে সারেন্ডার করেন, তাহলে আপনাকে কিন্তু অবশ্যই ভিতরে নিয়ে যাবে, জেলে নিয়ে যাবে, এবং আপনার জামিন পাইতেও কিন্তু অনেক কষ্ট হবে। এটাই কিন্তু পার্থক্য। আগাম জামিন নিলে কি সুবিধা, না নিলে কিন্তু অনেক অসুবিধা, এটা আপনাকে বুঝতে হবে। তাহলে এখানে নারীদের মামলা যদি হয়, যে কোনো দ্বারা হতে পারে, 11 গ দ্বারা হইতে পারে, 7 দ্বারা হইতে পারে, তারপর অপহরণ মামলা, তারপর যদি 9 এর 1 দ্বারা হয় 10 মামলা, তারপরে শিরোধাহানি 10 দ্বারা, অর্থাৎ আপনার যে দ্বারাই হবে হোক নারীদের মামলা, আপনাকে অবশ্যই আগাম জামিনের জন্য যেতে হবে মহামান্য হাইকোর্টে, এবং সেটা করতে হবে আপনাকে। যদি আপনি নিজে সেফ থাকতে চান, তাহলে আপনাকে এখন আগাম জামিনের জন্য যেতে হবে মহামান্য হাইকোর্টে। সেটার জন্য কি কি লাগবে? আপনার যদি থানায় মামলা হইলে থানার এজাহার এফআইআর, আর যদি কোর্টে মামলা হয় আর্জিটা, আর কিছু লাগবে না, ফটোকপি এগুলি নিয়ে একজন মহামান্য হাইকোর্টের বিচারপতি, মহামান্য হাইকোর্টের একজন আইনজীবীর কাছে যাবেন, আইনজীবী সব দেখে একটা আর্জি রেডি করবেন, উনি এটা অ্যাফিডেভিট করাবেন, তার একটা কোর্টে জমা দিবেন, তারপর একটা সময় অনলাইনে আসলে পরে আপনাকে হাজির করাবেন, সারেন্ডার করে ওখানে যেদিন শুনানি হবে দিন আপনাকে নিয়ে যাবে। নেওয়ার পরে তারপরে জামিনটা হওয়ার পরে, আগাম জামিন হওয়ার পরে একটা লয়ার সার্টিফিকেট নিয়ে থানায় দেবেন, যাতে আপনার কোনো ডিস্টার্ব না করে, কোনো গ্রেপ্তার না করে। পরবর্তীতে আপনি নিজেকে কিন্তু নির্দেশ প্রমাণ করার জন্য একটা সময় পেলেন, ওখানে আইও তারা কিন্তু সবকিছু বললেন। বলার পরে এর মধ্যে যদি মনে করেন 4 সপ্তাহ, 6 সপ্তাহ, 8 সপ্তাহ যেভাবে দেয়, এই ধরে নেন 6 সপ্তাহ আপনাকে দিল, 3 দিন আগে আপনি যেখানে সারেন্ডার করতে বলছে সেখানে সারেন্ডার করবেন, আপনাকে জামিন দিয়ে দিবে। এটাই কিন্তু আগাম জামিনের জন্য, নারীদের মামলার জন্য কিন্তু জামিনের একটা খুব সুন্দর পদ্ধতি। আশা করি আপনারা বুঝতে পারছেন এই যে আগাম জামিনটা নিলে আপনার জন্য কত সুবিধা, আর না নিলে কত অসুবিধা।